ফরিস্তার কপালের দুপাশে এলোমেলো হয়ে আছড়ে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো মিদে উড়ে আবার নিজের স্থানে বসে গেল। সবকিছু অবলোকন করে তাজ এক হাত দিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে ফরিস্তাকে বলে উঠল, এখানে তোমার প্রয়োজনীয় সবকিছু উপন্যাস রয়েছে, যত লাগে নিয়ে যেও। কথাটা বলেই তাজ ফরিস্তাকে আর বিরক্ত না করে দূরত্ব বাড়ালো। তাজ ফরিস্তার থেকে একটু সরতেই যেন হাঁপ ছেড়ে বাঁচল ফরিস্তা। চোখ খুলে আর চোখে পাশের ডোয়ারে থাকা উপন্যাসের বইগুলো অবলোকন করে লাগবে না বলে এক ছুটে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে ফরিস্তাকে এভাবে পালাতে দেখে তাজ কিছুটা শব্দ করেই হেসে ফেলল, এই তেরা মেয়েকে জব্দ করতে পেরে। তাজ হাসতে হাসতেই সোফার সাথে গা এলিয়ে দিয়ে নিজেই নিজেকে বলে উঠল, তাজ চৌধুরী, তুই তো নিজেই ইদানিং একটু একটু করে বদলে যাচ্ছিস। কথাটা বলেই তাজের চোখের সামনে ভেসে উঠল তখনকার ফরিস্তার লজ্জামাখা রক্তিম মুখশ্রীটা। সাথে সাথেই তাজ বুকের বাঁ পাশটা হাত রেখে মুচকি হেসেই বলে উঠল, শুভ্র পরি, কি জাদু করে এভাবে আমার এই পাথর হৃদয়টাকে ভেদ করে স্পর্শ করে দিলে আমায়। এই হৃদয় স্পর্শ যেহেতু তুমি একবার করেই ফেলেছ, এবার রেডি থেকো এই বেপরোয়া ছেলেকে সামলানোর জন্য। কথাটা পরেই তাজ উঠে ফ্রেশ হয়ে নিচে নামতে নামতে তাজ তাহমিনা বেগমের উদ্দেশ্যে বলে উঠল, মা, খিদে পেয়েছে, খেতে দাও। এই বলে তাজ ডাইনিং টেবিলের কাছে যেতে নেবে ঠিক তখনই ফারজানা বেগম অবাক হয়ে বলে উঠলেন, তুমি বাবা এখানে? ফারজানা বেগমের কথা শুনে তাহমিনা বেগম প্রতি উত্তর করলেন, তুমি চেনো আমার ছেলেকে? প্রতি উত্তরে ফারজানা বেগম হালকা হেসে বলে উঠল, হ্যাঁ, এই ছেলেকে চিনব না কেন? এই তাজ, এই তো দুবার আমার মেয়েকে প্রোটেক্ট করলো এই ছেলেটা। প্রথমে মেয়ের জ্বরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, তখনই ফার্স্ট তাজের কাছে নিয়ে গিয়েছিলাম মেয়েকে। ওর ট্রিটমেন্টে আল্লাহর রহমতে ফরিস্তা সুস্থ হয়ে ওঠে। তারপর তো সেদিন লিফটে আটকা পড়ে গিয়েছিল মেয়েটা। নিকোফোবিয়ার জন্য ফরিস্তা তো জ্ঞান হারায় লিফটের মধ্যে, তখনই তাজ ওকে প্রোটেক্ট করে। তো ছেলেটার কাছে আমি তো ঋণী হয়ে গেলাম। সেদিন না থাকলেও তাহলে যে আমার ফরিস্তার কি হতো ভাবতেই আমার কলিজাটা কেঁপে উঠল। অনেক অনেক দোয়া রইল বাবা তোমার জন্য। এদিকে ফারজানা বেগমের কথায় চৌধুরী পরিবারের সবাই চোখ তো বড় বড় হয়ে গেল। একে অপরের দিকে চাচাই করতে লাগলো, যেন কেউ নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সবার এমন অভিব্যক্তি দেখে তাজ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। এদিকে দীপা চৌধুরীও সিঁড়ি বেয়ে নামছিল। তখনই ফারজানা বেগমের পুরো কথাটাই ওনার কানে পৌঁছায়। তারপর মনে মনে ভেবে ওঠে দীপা চৌধুরী, এই মেয়ে পারবে আমার তেরা ছেলেটাকে সোজা করতে। কথাটা ভাবতেই দীপা চৌধুরী খুশি হয়ে গেলেন। সামনে কি কি যে করতে হবে সেটাও মনে মনে কষে নিয়ে নিচে নামলেন। এদিকে তাহমিনা বেগম আর রেহেনা বেগম সবাইকে তাড়া দিতে লাগলেন খাওয়ার জন্য। সবাইকে ডাকতে লাগলেন। সবার সাথে গল্প গুজবের মাঝেই কারো দুপুরে খাওয়া হয়নি, তাই সবাই এক এক করে ডাইনিং টেবিলে বসতেই খাবার দেওয়া শুরু করলেন তারা। আর ঠিক তখনই সাফওয়ান খেয়াল করলো ফরিস্তার পাশের চেয়ারটা খালি। তা দেখে সাফওয়ান খুশি হয়ে যেই চেয়ারটা বসার জন্য পা বাড়াতে যাবে ঠিক তখনই ধপ করে সেই চেয়ারটায় তাজ বসে পড়ল। হঠাৎ তাজকে বসতে দেখে সাফওয়ানের হাসি খুশি মুখটা আঁধার নেমে এলো। ফরিস্তার পাশে বসতে না পারার জন্য সাফওয়ানের মুখ আঁধার করে তাজের পাশে চেয়ারটায় বসে পড়ল। এদিকে হঠাৎ করে ফরিস্তার পাশে তাজকে এভাবে বসে পড়তে দেখে হতভম্ব হয়ে গেল ফরিস্তা। তখনই ওর রুমের কথা মনে পড়তেই স্বাভাবিক গতিতে চলতে থাকা হার্টবিটটা এবার দ্রুত গতিতে লাফাতে লাগলো। এই হার্টবিট এমন লাফালাফিতে ফরিস্তা এবার বিরক্তি সে সীমানায় চলে গেল। তাহমিনা আর রেহেলা বেগম মিলে সবাইকে খাবার বেড়ে দিয়েছেন। ফরিস্তা যেই না টেবিলের নিচ থেকে হাতটা উঠাতে নেবে ঠিক তখনই একটা উষ্ণ খসখসে হাত টেবিলের নিচ থেকে ফরিস্তার হাতখানা চেপে ধরল। সাথে সাথে ফরিস্তা ধরপড়ে উঠল। হঠাৎ আকস্মিক ঘটনায় মেয়েটা চমকে তড়িৎ গতিতে তাজের দিকে তাকাতেই দেখতে পেল তাজ তো নিজের মতো করে খাবার তুলে মুখে দিচ্ছে, যেন কি হচ্ছে ও কিছুই জানে না। এদিকে তাজের এরকম কাজে ফরিস্তার পুরো শরীরটা শিরশির করে উঠল। হুট করে তাজের এমন বিহেভিয়ারের মানে বুঝতে সক্ষম হলো না ফরিস্তা। ফরিস্তা এবার তাতে দাঁত চেপে তাজের হাত থেকে নিজের হাতটা ছুটানোর জন্য মুচড়ামুচড়ি করতে লাগলো। কিন্তু তাজের ওই বলিষ্ঠ হাতের কাছে ওর এই চুনোপুটির মতো হাতের শক্তিতে পেরে উঠল না।
শেষে কোনো উপায় না পেয়ে ফরিস্তা নিজের শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে টেবিলের নিচ থেকে তাজের পায়ে লাথি মারল। কিন্তু দুর্ভাগ্যবশত লাথিটা তাজের পায়ে না লেগে গিয়ে লাগলো সাফওয়ানের পায়ে। এদিকে সাফওয়ান সবে খাবারটা মুখে দিতেই আকস্মিক এমন লাথি খেয়ে মস্তকে উঠে গেল খাবার। হঠাৎ সাফওয়ানের এমন কাশি ওঠায় রেহেনা বেগম দ্রুত সাফওয়ানের দিকে গিয়ে পানি এগিয়ে দিয়ে ব্যস্ত স্বরে বলে উঠলেন রেহেলা বেগম, তোর খাবার কি কেউ নিয়ে যাচ্ছে? আস্তে খা। তখনই সাফওয়ান কোনো কথা না বলে দ্রুত মায়ের হাত থেকে পানি নিয়ে একটানে পুরো গ্লাসটা ফাঁকা করলো। তারপর স্বাভাবিক হতে অবিশ্বাস্য চোখে তাজের দিকে তাকালো। বুঝে উঠতে পারল না তাজ ঠিক ওকে কি কারণে এভাবে লাথি মারল। সাফওয়ানকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তাজ বিরক্ত হয়ে বলে উঠল, তোর খাবার আমি খাইনি, ওকে, তোর প্লেটেই আছে। তাজে এরকম কথায় থতমত খেয়ে গেল সাফওয়ান। খাবার টেবিলের উপস্থিত থাকা সবার নজর ওদিকে খেয়াল করতেই সাফওয়ান দাঁত কেলিয়ে হেসে বলে উঠল, কিছু হয়নি, সবাই সবার খাবার খাও। কথাটা বলেই সাফওয়ান থতমত মুখে খাবার খেতে লাগলো। লাঠিটা যে তাদের পায়ে না পড়ে সাফওয়ানের পায়ে পড়েছে, ফরিস্তা সেটা বুঝতে পেরে দাঁত দিয়ে জিভ কাটলো। এরই ভিতরে তাহমিনা বেগম ফরিস্তার উদ্দেশ্যে বলে উঠল, এ কি ফরিস্তা, তুমি খাচ্ছ না কেন? খাবারটা কি পছন্দ হয়নি তোমার? হঠাৎ তাহমিনা বেগমের ছোড়া প্রশ্নে ভরকালো ফরিস্তা। এমন অবস্থায় কি করবে ঠিক বুঝে উঠতে না পেরে ফরিস্তা জোর করে হাসার চেষ্টা করে বলে উঠল, না না আন্টি, এই যে খাচ্ছি আমি। এই বলেই ফরিস্তা আর কোনো উপায় না পেয়ে বাম হাত দিয়ে চামচ ধরে যেই খাবারটা মুখে দিতে নেবে ঠিক তখনই ফারজানা বেগম গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, ফরিস্তা, কি হয়েছে তোমার? তুমি বাঁ হাত দিয়ে খাবারটা মুখে দিচ্ছ কেন? মায়ের এমন প্রশ্নে ফরিস্তা এবার ইচ্ছে করলো সবার সামনে এই খাবারের প্লেট দিয়ে তাজের মাথাটা ফাটাতে, কিন্তু আপাতত সেটা করতে পারবে না। কিন্তু কি করেই বা সবাইকে বুঝাবে এই দানবটা যে তার দানবীয় শক্তি দিয়ে তার হাতটা চেপে ধরেছে। ফারজানা বেগমের কথায় তাজ বাঁকা হেসে বলে উঠল, নিজের হাত দিয়ে খেতে ইচ্ছে করছে না, এটাই তো সমস্যা, নেই, আমরা তো আছি। এই বলে তাজ নিজের চামচে খাবার তুলে ফরিস্তার মুখের সামনে নিতেই টেবিলে উপস্থিত থাকা সবাই যেন 100 ভোল্টেজের ঝটকা খেল। সবাই হাঁ করে তাকিয়ে রইল তাজ আর ফরিস্তার দিকে। এমনকি তিফা চৌধুরী পর্যন্ত খাবার রেখে বিস্মিত হয়ে তাকালো ছেলের পানে। তাজের এরকম বিহেভিয়ারটা ঠিক হজম করতে পারল না মনে হলো। এ যেন তাদের সামনে তাজ বসা না, তাজ রূপে অন্য কেউ বসা। এদিকে তাজের কথা আর কাজে ফরিস্তার মাথা তো চক্কর কাটতে লাগলো। খাবার টেবিলে উপস্থিত সবার ধারালো চাহনি এদিকে, আর এদিকে তাজের হাতের মুঠোয় ওর হাত বন্দি। খাবার টেবিলে এসে এমনভাবে ফেসে যাওয়ায় সব কিছু মিলিয়ে ফরিস্তার মাথা চক্কর কেটে উঠল। আবার এরই মাঝে টেবিলের নিচে ধরে রাখা ফরিস্তার হাতে তার চাপ প্রয়োগ করলো, যার অর্থ বিনা বাক্যে বুঝিয়ে দিল খাবারটা মুখে তুলতে। এমতা অবস্থায় ফরিস্তার দরজায় চিপায় পড়ার মতো অবস্থা হলো। ফরিস্তা আর কোনো উপায় না পেয়ে অসহায় চোখের সবার দিকে একবার চোখ বুলিয়ে ছোট্ট করে হাঁ করতেই তাজ অমায়িক একটা হাসি দিয়ে ফরিস্তার মুখে খাবারটা তুলে দিয়ে সবার উদ্দেশ্যে মুচকি একটা হাসি দিয়ে বলে উঠল, আজব, সবাই এভাবে তাকিয়ে আছো কেন? বাসায় অতিথি এসেছে, তাই অতিথি আপ্যায়ন করছি। তাজে এরকম কথায় সবাই নড়ে চড়ে বসে খাওয়ার মনোযোগ দিল, কিন্তু মনে মনে প্রতিটি মানুষ অবাকের শীর্ষে পৌঁছে গিয়েছে তাজে এরকম কাণ্ডে। সবাই এই বিষয়টা নিয়ে আর না ঘাটলেও রুষার মনে খটকা জাগলো। খাবারের টেবিলের নিচে কিছু তো একটা হয়েছে, বিষয়টা দেখতে হবে ভেবেই রুষা ইচ্ছে করে নিজের চামচটা ফেলে দিল। হঠাৎ ঝনঝন করে নিচে কিছু পড়তেই সবাই আবার খাবার রেখে রুষার দিকে তাকাতেই রুষা একটা দাঁত কেলিয়ে তারপর হাসার চেষ্টা করে বলে উঠল, চামচটা পড়ে গেছে। এই বলে বসা থেকে চামচটা ওঠানোর জন্য রুষা নিচে ঝুঁকতেই সামনে তাকিয়ে দেখল তাজের হাতের মুঠোয় ফরিস্তার হাতটা। তা দেখে সহসা মেয়েটার কাশি উঠে গেল। ফলে রুষা দ্রুত নিচ থেকে উঠে কাঁদতে লাগলো। তা দেখে রেহলা বেগম ফের রুষার কাছে পানি বাড়িয়ে দিয়ে ধমকে বলে উঠল, কি শুরু করেছিস তোরা দুই ভাই বোন মিলে? সবার খাওয়ার বারবার ডিস্টার্ব করছিস এভাবে? রুষা যখন ঢকঢক করে পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে ছোট্ট করে বলে উঠল,
সরি। এরপর আবার সবাই খাবারে মনোযোগ দিল। এদিকে ফরিস্তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। এটা খেয়াল করে যে রুষা ওদের এভাবে দেখে ফেলেছে। তখন রুষাকে নিচে ঝুঁকতেই ফরিস্তা চোখ বড় বড় করে তাজের হাতে মুঠোই নিজের থেকে হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু এই খাটাস লোকটা তো ছাড়লই না, বরং উল্টো তো আরো জোরে চেপে ধরেছে। এদিকে গলা দিয়ে খাবার নামছে না ফরিস্তার, তবুও তাজ একের পর এক খাবার মুখে ঢুকিয়েই যাচ্ছে। এখন ফরিস্তারও মনে হচ্ছে এই মুহূর্তে ওরও সাফওয়ান আর রুষার মতো কাশি উঠে যাবে, কিন্তু এই মুহূর্তে সেটা ভুলেও করা যাবে না। ফলে ফরিস্তা দুটো বাম হাত দিয়ে গ্লাস টেনে নিয়ে ঢকঢক করে পানির সাথে খাবারও গিলে নিল। তারপর একটা স্বস্তি নেওয়ার আগেই চোখে পড়ল ফরিস্তার। ফারজানা বেগম ওর দিকে কেমন সন্দিহান চোখে বারবার তাকাচ্ছে। মায়ের এই সন্দিহান দৃষ্টি দেখে ফরিস্তার শুকনো ঢোক গিলল। বসন্তের হাওয়া যেমন প্রতিটি মানুষের হৃদয়ে লাগিয়ে দেয় এক ভালো লাগার দোলা, ঠিক তেমনই এই বর্ষার দিনেও তাজ যেন বসন্তের ওয়েদার ফিল করেছে। তাজ নিজের মাঝে প্রেম প্রেম গন্ধ পাচ্ছে। ফরিস্তারা ওদের বাসা যাওয়ার পর থেকে কেটে গেল কয়েক মাস। এই মাসগুলো ফরিস্তাকে কম জ্বালাতন করেনি তাজ। এই হুট করে তুলে নিয়ে এক এক জায়গায় চলে যাওয়া, আর পেতে বাসায় যেয়ে জ্বালাতন করা, মোট কথায় মেয়েটাকে জ্বালাতন করতেই তাজের বুকের ভিতর এক শান্তি ছেয়ে যায়। তাজও বুঝতে পারছে দিন দিন ও গভীরভাবে শুভ্রপরীতে আসক্ত হয়ে যাচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে তাজ ক্লাব থেকে বের হয়ে গাড়ির কাছে যেতে নেবে, ঠিক তখনই ঝড়ের বেগে কেউ এসে তাজের উপরে ছুরি চালিয়ে দেয়। কিন্তু ছুরি যে লাগে তাজের হাতে কবজির সাথে, সাথে সাথে তাজের হাত থেকে ঝরঝর করে টাটকা রক্ত গড়িয়ে পড়তে লাগলো। আকস্মিক এমন আক্রমণে তাজের পিছু পিছু আসা আরফি, পাপড় এবং মাহিম আর সাব্বির স্তব্ধ হয়ে গেল। পরক্ষণে কি হয়েছে বুঝতে পেরে আরবি সবার উদ্দেশ্যে তাজের কাছে যা বলে, যেই ছেলেটাকে তাজ আক্রমণ করতে এসেছিল সেই ছেলেটাকে ও ঝড়ে বেগে যে ধরে ফেলল। তারপর এলোপাথারি মারতে লাগলো। সেই ছেলেটা আরবির হাতে ধরা পড়তেই হঠাৎ করে চারপাশ থেকে মুখে রুমাল বাঁধা কালো পোশাককারী লোকজন ওদের সবাইকে ঘিরে ধরতে লাগলো, যেন আগে থেকেই ওদের প্ল্যান করা ছিল তাজকে আক্রমণ করা। ব্যক্তিটি ধরা পড়ে গেলে সবাই একসাথে মাঠে নামবে। এদিকে হুট করে এমন আক্রমণে ক্লাবের ভিতরে থাকা সব গার্ডরাও ছুটে এসে সেই পোশাকধারী ব্যক্তিদের সাথে লড়াইয়ের প্রস্তুতি নিল। আর কিছু গার্ড তো তাজকে প্রোটেক্ট করার জন্য তাজের চারপাশে ঘিরে রইল। তাজ এবার চারপাশে একবার চোখ বুলিয়ে সবকিছু অবলোকন করে পকেট থেকে রুমাল বের করে ক্ষতস্থান বেঁধে নিয়ে গার্ডের উদ্দেশ্যে বলে উঠল, এই লাইনের সব যানবাহন সব বন্ধ করে দিতে, যাতে একটাও গাড়িও ঢুকতে না পারে। কথাটা রাগী স্বরে তাজ বলে উঠল। তারপরই তাজ গাড়ির ভিতর থেকে হকি স্টিক বের করে গম্ভীর গলায় বলে উঠল, এই তাজ চৌধুরী নিজেই নিজেকে প্রোটেক্ট করতে পারে, তোদের যা নির্দেশ দিয়েছি তাই কর। গার্ডদের উদ্দেশ্যে কথাটা বলেই তাজ সামনে এগিয়ে যেতে নিবে, তার আগেই মাহিন, পাপড় এবং সাব্বির তাজের সামনে দাঁড়িয়ে ব্যস্ত গলায় বলে উঠল, তুই গাড়িতে ওঠ, বিষয়টা আমরা সামনে নিচ্ছি। মাহিমের কথাটা শেষ হতে না হতে সাব্বিরও বলে উঠল, হ্যাঁ তাজ, তুই গাড়িতে বস, আমরা এদিকে সব সামলে নিচ্ছি। সাব্বিরও অস্থির হয়ে তখন বলে উঠল, ভাই আপনার হাত দিয়ে তো ব্লাড যাচ্ছে, এই অবস্থায় ওদের সাথে লড়াই করা ঠিক হবে না, আমরা আছি তো, আপনি গাড়িতে ওঠেন। তখন আরপিও সেই লোককে মেরে দৌড়ে তাজের কাছে এসে তাজের হাত পর্যবেক্ষণ করে আদেশের সুরে তাজকে বলে উঠল, এই তাজ তুই গাড়িতে ওঠ। এর ভিতরেই শত্রুপক্ষে একজন ওদের কাছে চলে আসলে তাজ হকি স্টিক দিয়ে সেটার মাথায় বাড়ি মারল। সাথে সাথে লোকটা ছিটকে গিয়ে দূরে পিচ ঢালা রাস্তায় লুটিয়ে পড়ল। তাজ সেখানে মেরে শার্টের হাতা গুটাতে গুটাতে বলে উঠল তাতে দাঁত চেপে, এই সামান্য আঘাতে তাজ চৌধুরীকে দুর্বল করতে পারবে না। এই বলে পাপড়ের উদ্দেশ্যে বলে উঠল তাজ গম্ভীর গলায়, গাড়ির পেছনে হকি স্টিক আছে, সেগুলো নিয়ে আয় এক এক করে। তাজের কথায় কেউ আর বাধা দিল না। পাপড় তো ছুটে গিয়ে হকি স্টিকগুলো এনে সবাইকার হাতে একটা একটা করে দিয়ে দিল। সাথে সাথে হামলে পড়ল মুখোশে কাপড় বাঁধা লোকগুলোর উপরে তারা। তাজ, আরপি, পাপড়, মাহিম আর সাব্বির মিলে একে একে কালো পোশাকধারী সব কয়টা লোকগুলোকে মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে লাগলো। গার্ডরা রাস্তা দু হাত মাথায় ঘেরা করে দাঁড়িয়ে আছে, যেন ভিতরে কোনো গাড়ি প্রবেশ করতে না পারে।
এরই মাঝে মুখোশধারী লোকদের সংখ্যা বাড়তে লাগলো, যাদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র রয়েছে। কিন্তু ওই ধারালো অস্ত্র দিয়েও ওদের 5 জনের সাথে কেউ পেরে উঠতে পারল না। সব কটাকে মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে পিচ ঢালা রাস্তায় মাঝে ফেলে রাখলো। রাস্তার দুপাশে গার্ডরা ঘেরাও করে দেওয়ায় দুপাশে বেশ বিশাল জ্যাম লেগে গেল। সবাই চুপটি করে গাড়ি থামিয়ে বসে আছে, কারণ এদের মারামারি শেষ না হলে রাস্তা ফাঁকা করে দেওয়া হবে না। মনে মনে সবাই বেশ তাজ চৌধুরীর ওপর রেগে আছে। এমন রাস্তাঘাটে মারামারি করার জন্য ক্ষিপ্ত হলেও কেউ কিছু বলতে পারে না ভয়ে, বরং এক কথায় বলা যায় প্রতিবাদ করার সাহস কারণ নেই। রাস্তার একপাশে দুটো রিক্সা চালক রাস্তার মাঝে মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়েছে, কারণ তারা ভুলবশত গার্ডের দেওয়ার সীমানা অতিক্রম করেছে। ফলে তাদের রিক্সা ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে। যেই রিক্সা চালিয়ে তাদের পেট চলে, সেই রিক্সা হারিয়ে দুজন তো কান্নায় ভেঙে পড়ল। এখন তাদের কি হবে? এদের দুজন অসহায় দরিদ্র মানুষের এমন অসহায়ত্বে কারো কাছে খারাপ লাগলেও কারো সাধ্য নেই তাজ চৌধুরীকে কিছু বলার বা প্রতিবাদ করার। পরিস্থিতি সেদিন এক্সাম ছিল। মাঝ রাস্তায় এসে দেখলো সব গাড়ি থেমে আছে, কেউ কেউ তো উল্টো ঘুরে চলে যাচ্ছে। সবকিছু অবলোকন করে পরীক্ষা হাত ঘড়ি বারবার দেখতে লাগলো। পরীক্ষা লেট হয়ে যাচ্ছে। এখানে যদি এভাবে আটকা পড়ে থাকে তাহলে আজ তার পরীক্ষা দেওয়া লাগবে না। তাই পরীক্ষা আর বসে না থেকে রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে রিক্সা থেকে নেমে জ্যাম পেরিয়ে সামনের দিকে হাঁটা দিল। কিন্তু কিছু দূর যেতে তাজদের মারামারি করতে দেখে ফরিস্তার মাথায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। কারণ ওর যেমন পরীক্ষা লেট হচ্ছে, এমনই লেট হচ্ছে সবার কর্মক্ষেত্রে। কিন্তু কেউ কোনো প্রতিবাদ করতে এগিয়ে যাচ্ছে না। তা দেখে ফরিস্তা এগিয়ে যেতে নিলে গার্ডরা বাধা দিল। কিন্তু ফরিস্তা গার্ডদের অবজ্ঞা করে এগিয়ে যেতে লাগলো। তখনই চোখে পড়ল রাস্তার মাঝে ভেঙে চুরমার হয়ে থাকা রিক্সার দিকে, আর তার পাশে অসহায় অবস্থায় মাথায় হাত দিয়ে বসে থাকা দুজন বৃদ্ধার দিকে। তা দেখে ফরিস্তার চোখ মুখ আরো শক্ত করে তাজের দিকে এগিয়ে যেতে লাগলো, যারা এখন রাস্তার মাঝে লুটিয়ে পড়ে থাকা লোকদের শাসাচ্ছে কিছু একটা জানার জন্য। এদিকে নিচে পড়ে থাকা লোকদেরকে পাঠিয়েছে সেটা জানার জন্য আরপিরা সবাইকে হুমকি দিচ্ছিল। তখনই ওদের দিকে ফরিস্তাকে এগিয়ে আসতে দেখে সবাই সোজা হয়ে দাঁড়িয়ে গেল। ফরিস্তাকে আসতে দেখে আরপি তাজের রক্তিম মুখশ্রীর দিকে একবার তাকিয়ে আরপি দ্রুত ফরিস্তার কাছে এগিয়ে গিয়ে বলে উঠল, দেখো ফরিস্তা, আমি তোমাকে আদ্রিবার মতো নিজের বোন ভাবি। এতদিন তোমাকে যতটা না চিনেছি তাতে বুঝতে পেরেছি তুমি প্রতিবাদী একটা মেয়ে। কিন্তু এখানে কি হয়েছে, কেন এদের মারা হয়েছে, কিছুই তুমি জানো না। আজ কারো মাথা ঠিক নেই, তাই তোমাকে বলছি এসব ঝামেলা জড়াতে এসো না। চুপচাপ এখান থেকে চলে যাও। বিলিভ মি, তোমার ভালোর জন্যই কথাটা বলেছি। এদিকে ফরিস্তাও রাগী স্বরে বলে উঠল, কিসের ভালোর জন্য বলেছেন ভাইয়া কথাটা? আজ আমি এখান থেকে ব্যাক করলে আমার এক্সাম মিস হয়ে যাবে, যার দরুন আমার লাইফ থেকে একটা বছর হারিয়ে যাবে। আমি আমার স্বপ্ন পূরণে এক ধাপ পিছিয়ে যাব। এটা ভালো চান আপনারা? ফরিস্তার এক্সামের কথা শুনে আরপি মাথা ঝাঁকিয়ে শান্ত স্বরে বলে উঠল, ঠিক আছে, তুমি আমার সাথে চলো, এখানে কোনো কথা হবে না। বলেই অপোজিট পাশে আরপি শান্ত স্বরে বলে উঠল, এই গাড়ি নিয়ে হলেও পৌঁছে যাও, তাহলে তো সব প্রবলেম সলভ। আরপির কথায় ফরিস্তা তাচ্ছিল্য হেসে বলে উঠল, আমাকে বোন ভাবেন তাই আমার প্রবলেম সলভ করে দিলেন, কিন্তু বাকিদের? আপনাদের মতো তো সবার অট্টালিকা নেই যে যা খুশি করে বেড়াবে। এখানে জ্যামে আটকে আছে অনেক মানুষ, যারা নিজেদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য সকাল সকাল বাসা থেকে বেরিয়েছে, যাতে ঠিক টাইমে অফিসে পৌঁছাতে পারে। কিন্তু এখানে মাঝ রাস্তায় সব যাতায়াত বন্ধ করে দেওয়ায় অনেকের অফিসে পৌঁছাতে দেরি হয়ে যাবে, যার জন্য অনেকে অফিসে ঢোকার অনুমতিও পাবে না। আবার অনেকে অনুমতি পেলেও ওদের মাইনে থেকে কেটে যাবে তাদের আজকের স্যালারিটা। এই একদিনের স্যালারি দিয়ে 1000 মধ্যবিত্ত পরিবারের পেট চলে। এই যে দুজন বৃদ্ধা রিক্সা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, আজকের পর বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে মরতে হবে ওদের। পারবেন সবার সব প্রবলেম সলভ করতে? ফরিস্তা এমন কথায় আরপির বলার মতো কিছু খুঁজে পেল না। কি বা বলবে? বলার ভাষাটাই যে এই মেয়ে কেড়ে নিল। সত্যি পথে চলা মেয়েটার প্রতিটি কথাই যে সত্যি, কিন্তু এই মেয়ে কি করে বোঝাবে? এখানে চারপাশে শত্রুরা ওত পেতে আছে,
এই মেয়ে যে তাদের দুর্বলতা, এটা যদি ওরা ভুলেও টের পায় তাহলে নিজের অজান্তেই যে ওর জীবনটা কতটা রিস্কি হয়ে যাবে তা কল্পনাও করতে পারবে না। কথাটা ভেবে আরপি কিছু বলতে যাবে, তার আগেই ফরিস্তা আরপিকে থামিয়ে দিয়ে আরপির থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়ে থাকা তাজের সামনে গিয়ে শান্ত স্বরেই বলে উঠল,